बहुत बहुत धन्यवाद। बहुत जल्दी खूब ताড়াতাড়ি আপনারা এখানে এসে পৌঁছেছেন আমাদের শর্ট নোটিশে। বেশি সময় দীর্ঘায়িত না করে একবার আনুষ্ঠানিক পরিচয় করে দেব। আমাদের সঙ্গে আছেন ডক্টর শঙ্কর ঘোষ, চিফ হুইপ অফ WBLA, ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বিদায়ী বিধায়ক এবং বর্তমান প্রার্থী 26 শিলিগুড়ি বিধানসভা। আমাদের সঙ্গে আছেন শ্রী সুরজিৎ পাল মহাশয়, বাপিদা, শিলিগুড়ি সাংগঠনিক জেলার চিফ স্পোক্সপারসন। আমরা এবার বিভাগের পক্ষ থেকে ডক্টর শঙ্কর ঘোষকে অনুরোধ করব আজকের বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য। ধন্যবাদ সৌমিত্র। আমি খুব দ্রুতই আমার সংক্ষিপ্তভাবে দুটি বিষয়ের উপরে কথা তুলে ধরব। প্রথমটি রাজ্যের পরিপ্রেক্ষিতে, আর দ্বিতীয়টি বিধায়ক হিসাবে আপনি কি কাজ করেছেন সেটা আমি ধাপে ধাপে আপনাদের কাছে বিভিন্ন সময়ে সাংবাদিক সম্মেলন করে বলবো। আজকে একটি ধাপ আমি আপনাদের সামনে বলব। প্রথম কথা, আপনারা শুনেছেন আমরা বারংবার আমাদের সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে আলু চাষিদের দুর্দশার কথা তুলে ধরেছি। আলিপুরদুয়ার ব্লকে আলু চাষিদের আত্মহত্যার ঘটনা, ঋণের জালে জড়িয়ে পড়া, অভাবী ফসল বিক্রি ইত্যাদি বিষয় নিয়ে ইতিমধ্যে শুধু আলিপুরদুয়ার নয়, কোচবিহারেও এর প্রভাব ভয়ঙ্করভাবে পড়েছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আপনারা জানেন যে আলু বিক্রির ক্ষেত্রে বাইরের রাজ্যে মাঝে মাঝেই বিভিন্ন ধরনের স্থগিতাদেশ দেওয়া হতো। এর ফলে আলু চাষিদের যে বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে, এই নিয়ে বারংবার প্রশ্ন উঠলেও এই ব্যাপারে বর্তমান রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার কর্ণপাত করেনি। আজকে আলু চাষিদের এই দুর্দশার সময় দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টি সরকারে আসলে MSP মিনিমাম সাপোর্ট প্রাইস চাষিদের জন্য ঘোষণা করে চাষিদের এই দুর্দশা থেকে মুক্তি দেবার চেষ্টা ভারতীয় জনতা পার্টির নতুন সরকার করবে। এইরকম একটা সময় আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আলু চাষিরা আলু বাইরে বিক্রি করতে পারবে। তাহলে প্রশ্ন উঠছে যে কেন এতগুলো চাষির আত্মহত্যা করবার পরে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বাইরে আলু বিক্রি করবার ক্ষেত্রে যে নিয়ম ছিল সেই নিয়মের শিথিলতা আনলেন, নাকি আসলে মুখ্যমন্ত্রী বাইরে আলু বিক্রি করবার কথা না বলে আসলে আলু চাষিদেরই রাজ্য ছেড়ে বাইরে চলে যাবার পরামর্শ দিচ্ছেন? এটা নিয়েও মনে হয় আমাদের গবেষণা করা দরকার। তবে এটা ঠিক যে আমরা ভারতীয় জনতা পার্টির সরকার আসলে আমরা নিশ্চিতভাবে এই বিষয় নিয়ে আলু চাষি সহ চাষিদের যে দুর্দশা, এই দুর্দশা থেকে মুক্ত করবার যে চেষ্টা ভারতীয় জনতা পার্টির সরকার করবে, এটা আমরা বলতে পারি। এটা ছিল আমার প্রথম পর্যায়ের আমার সংক্ষিপ্ত কথা। এবার অনেকেই নাগরিক হিসাবে, বিধানসভার ভোটার হিসাবে, বিরোধী রাজনৈতিক দলের কর্মী হিসাবে তারা আমাকে অনেক সময় প্রশ্ন করেছেন যে দাদা আপনি বিধায়ক হিসাবে কি করেছেন। আমি ধাপে ধাপে এগুলো বলবো, ধাপে ধাপে তার প্রচারপত্রের মধ্যে নেব। আজকে প্রথম যেটা বলছি সেটা হচ্ছে আমাদের মাননীয় সাংসদ রাজু বিস্তার সহযোগিতা নিয়ে প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড, আপনারা জানেন, সেখানে আমার আবেদনের ভিত্তিতে 38,59,400 টাকা এই সহযোগিতা আমাদের শিলিগুড়ির 15 জন বাসিন্দা পেয়েছেন। এটা আমার একটু পুরনো হিসাব, এর আপডেটেড হিসাবও আমি নিশ্চিতভাবে দেব। অর্থাৎ 15 জন পেশেন্ট, তাদেরকে 38,59,000, এটা আমি আমাদের বিধানসভার বিধায়ক হিসাবে। একইভাবে আমাদের চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের ক্ষেত্রেও
আমি আবেদন করেছি যে এই বিষয়ে তথ্য আমাকে দেওয়া হোক, যে কত চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে আমার আবেদনের ভিত্তিতে এটা সরকার সেটা গ্রহণ করেছেন, প্রচুর লোক পেয়েছেন, কিন্তু এই ব্যাপারে এখনো রাজ্যের সরকারের পক্ষ থেকে আমাকে তথ্য দেওয়া হয়নি, স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। তো আমি স্বাভাবিকভাবে তথ্য পেলে আপনাদের সামনে জানাব। দ্বিতীয় যে বিষয়, অনেকেই প্রশ্ন করেন যে বিরোধী দলের আপনি বিধায়ক বা বিধায়ক হিসাবে আপনি কি কাজ করেছেন। আমি তাদেরকে শুধু একটাই ছোট্ট উত্তর দিই যে আপনারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে কাকে চেনেন? মমতা ব্যানার্জি মহাশয়াকে নাকি শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে? যদি মুখ্যমন্ত্রী হিসাবে আপনারা শুভেন্দু অধিকারীকে চেনেন তাহলে আপনারা আমাকে প্রশ্ন করতেই পারেন এই ব্যাপারে, কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে যদিও আমাকে আপনারা মমতা ব্যানার্জিকে চেনেন, তাহলে উন্নয়ন করবার প্রাথমিক দায়িত্ব হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী, ঠিক একইভাবে দেশের ক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী। ফলে এই বিধায়কের যে উন্নয়ন তার কাজ জানতে চাওয়ার সময় এই প্রশ্নটা আমি বরাবর করি, এবং বিধায়ক হিসাবে যেভাবে মূলত আর্থিক যে উন্নয়নের বিষয় নিয়ে কথা বলা হয় তারও রিপোর্ট কার্ড আমি আপনাদেরকে দেব। তবে আমি নিজে মনে করি যে আইনসভায় বিরোধী দলের বিধায়ক এবং সাংসদদের মূল কাজ হচ্ছে সরকার পক্ষকে আয়না দেখানো, না হলে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে। পশ্চিমবঙ্গের বিধানসভার ভেতরে এবং বাইরে উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের সরকার বিরোধী মানুষের বক্তব্য আমি তুলে ধরবার চেষ্টা করেছি, এবং আমি প্রিন্সিপাল সেক্রেটারির কাছে আমি কতগুলো তথ্যের জন্য আমি আবেদন জানাই। সেই তথ্য তারা কিছুটা আমাকে দিয়েছে, তার কয়েকটি অংশ আপনাদের কাছে আমি রাখব। প্রথমত হচ্ছে যে কোশ্চেন আমি কতগুলো সাবমিট করেছি এই বিধানসভার মধ্যে, যেটা প্রশ্ন করার জন্য, তাতে বিধানসভার রেকর্ড আমাকে বলছে যে আমি 97টি কোশ্চেন আমি এই বিধানসভায় আমি সাবমিট করেছিলাম, এবং সেই কোশ্চেন কি কি সেই তারও তালিকা ওনারা আমাকে দিয়ে দিয়েছে। আপনাদের মধ্যে যে সাংবাদিক বন্ধুরা এই ব্যাপারে আগ্রহী, আপনারা সমস্ত প্রশ্ন এই যে দেখবেন, এই সমস্ত প্রশ্ন তালিকা আপনারাও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বিধানসভা বিরোধী দলের বিধায়ক হিসেবে এইটুকু শুধু আশা করি যে আমাদের বক্তব্যগুলো মানুষের কাছে পাঠানোর ক্ষেত্রে সহযোগিতা করবেন। এখানে সমস্ত কোশ্চেন এখানে তুলে দেওয়া আছে। কোশ্চেনের পাশাপাশি আরেকটা জিনিস বিধানসভায় হয়, সেটাকে বলা হয় সাপ্লিমেন্টারি কোশ্চেন। অর্থাৎ কেউ কোনো কোশ্চেন করেছেন, তার উপরে ভিত্তি করে আপনি কোশ্চেন আপনাকে জমা দিতে হবে না, অথচ আপনি প্রশ্ন করতে পারবেন। আমি জিজ্ঞেস করেছিলাম আমি কতগুলো এই ধরনের কোশ্চেন করেছি। সাপ্লিমেন্টারি কোশ্চেন আমি করেছি হচ্ছে 47খানা, 97টা প্রশ্ন জমা দিয়েছি, 47খানা সাপ্লিমেন্টারি কোশ্চেন করেছি। এরপরে মেনশন কেস, এটা কতগুলো আমি রেইজ করেছি। মেনশন বলে একটা বিষয় আছে, 15টি মেনশন কেস আমি রেইজ করেছি, অর্থাৎ বিধানসভার ভেতরে 15 বার আমি বিভিন্ন বিষয় নিয়ে মেনশন করেছি। 0 আওয়ারে আমাকে বলতেই সুযোগ দেওয়া হয় না, তবু 2টো বিষয় আমি বলেছিলাম, তার একটি এখন আমার মাথায় আসলো। মনে আছে বাকটুইতে যেবার সংখ্যালঘু মানুষদেরকে পুড়িয়ে মারা হয়েছিল, যাকে টিভি দুর্ঘটনা বলা হয়েছিল, সেটাও কিন্তু মেনশন করেছিলাম এই 0 আওয়ারে। এরকম আরও একটি বিষয় নিয়ে আমি মেনশন করেছিলাম, কারণ স্পিকার সাহেব 0 আওয়ারে আমাকে বলতে দেওয়ার ক্ষেত্রে তার কি অসুবিধে ছিল আমি বলতে পারবো না, তবে উনি চাইতেন না আমি 0 আওয়ারে বেশি কথা বলি, কারণ সরকার পক্ষ অস্বস্তিতে পড়ে, এমনকি মুখ্যমন্ত্রীকে পর্যন্ত তিনি আমার প্রশ্নের উত্তর না দিতে পেরে তিনি বলেন যে আপনি বলুন তারপরে আমি বলবো। সে দৃশ্য আমার মাথার মধ্যে এখনো রয়ে গেছে। এবার আপনাদেরকে আমি ডিসকাশন
in which Dr. Shankar Ghosh, MLA, participated in legislative assembly. অনেকেই ভাবেন যে এখানে যে এত কিছু হয় আইনসভায়, তো আইনসভায় বিধায়করা কাজ করে কি? মানে বিধায়ক মানে সাংসদ মানে তো শুধুমাত্র মানে এলাকার রাস্তাঘাট এটার বিষয় বলার নয়, সাথে যে বিধানসভায় কতগুলো ডিসকাশনে আমি পার্টিসিপেট করেছি তার পূর্ণ তালিকা আমরা সংগ্রহ করে নিয়ে এসেছি। এবং আপনাদের যাদের এই ব্যাপারে জানার ইচ্ছে জানতে পারেন, ডিসকাশন অন গভর্নরস অ্যাড্রেস, জেনারেল ডিসকাশন অন বাজেট থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি কমিশন, অ্যামেন্ডমেন্ট বিল, ওয়েস্ট বেঙ্গল সেলস ট্যাক্স, নেতাজি সুভাষচন্দ্র স্পোর্টস ইউনিভার্সিটি, রেজুলেশন আন্ডার 169, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল, এরকম অসংখ্য ডিসকাশনে আমি ব্যক্তিগতভাবে পার্টিসিপেট করেছি। আমি চাইব যে শিলিগুড়ির মানুষের দ্বারা নির্বাচিত বিধায়ক তিনি যে নির্বাক প্রতিনিধি হিসাবে বিধানসভায় উপস্থিত থাকতেন না, সেটা কিছু তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরবার চেষ্টা করছি। এর সাথে সাথে আপনারা জানেন যে আমার দুর্ভাগ্য যে আমাকে প্রায় কতবার আমাকে সাসপেন্ড করা হয়েছে শুধু বিধানসভার অভ্যন্তরে। আমি কথা বলি বলে বিধানসভার অভ্যন্তরে মার্শাল দিয়ে মারা থেকে শুরু করে আমাকে বারংবার মাননীয় বিরোধী দলনেতার পাশাপাশি বারংবার আমাকে সাসপেন্ড করা হয়েছে। তার লিস্ট আপনাদের সামনে তুলে ধরলাম এই কারণে যে বিধানসভায় বিরোধী দলের বিধায়ক হিসাবে আমার মুখ্যত কাজ ছিল সরকার বিরোধী মানুষের কথা তুলে ধরা। সেই সরকার বিরোধী মানুষের কথা তুলতে গিয়ে আমাকে বারবার করে সাসপেন্ড করা হয়েছে। যারা বলেন আমি কি কাজ করি, মানে তৃণমূল কংগ্রেসের যারা সমর্থন করেন তাদের উদ্দেশ্যে শুধু এইটুকু বলি যে বিধানসভার অভ্যন্তরে আমাকে কথা যাতে আমি বলতে না পারি তার জন্য শাসক কতবার বিভিন্ন ধরনের ছুতোয় অজুহাতে আমাকে সাসপেন্ড করিয়েছে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে, তার একটা তালিকা তুলে ধরলাম। এবার আমি আসি দুটো গুরুত্বপূর্ণ বিষয় যেটা দীর্ঘদিন ধরে আমি মানুষের সামনে তুলে ধরিনি। দ্য ওয়েস্ট বেঙ্গল প্রোটেকশন অফ চাইল্ডহুড বিল 2024, এটা হচ্ছে একটা প্রাইভেট মেম্বার বিল। এই প্রাইভেট মেম্বার বিলে আমি দাবি করেছিলাম যে জিরো ব্যাগ অর্থাৎ ক্লাস 1-এর আগে কোনো বাচ্চাকে কোনো স্কুলে কোনো ধরনের বইয়ের ব্যাগ নিয়ে যাওয়া নিষিদ্ধ করতে হবে। এটা ছিল আমার মূল দাবি। 12 বছর অবধি বাচ্চা অর্থাৎ ক্লাস 5 বা 6 এই অবধি বাচ্চারা, যেহেতু আমার ছেলেও ছোট, ওর তো ব্যাগ তুলতে তুলতেই ওর শিরদাঁড়া ব্যাকা হয়ে যাচ্ছে। তো আমি বলেছিলাম যে 12 বছর অবধি বাচ্চাদের ক্ষেত্রে ক্লাসের গড় ওয়েট অর্থাৎ একটি ধরুন ক্লাস 3 যদি বাচ্চাদের গড় অ্যাভারেজ যদি 25 কেজি হয়, 25 কেজি যদি তাদের ওজন হয়, তাহলে তারা তার 25% অর্থাৎ 25-এর 4 ভাগ এই মাত্রটুকু ওজন তারা ব্যাগ নিয়ে যেতে অনুমতি দিতে হবে। এর বেশি তারা এখন একটা 25 কেজি ওজনের যার ওজন সেই রকম বাচ্চাকে যদি 15 কেজি 10 কেজির ব্যাগ তার পিঠে তুলে দেওয়া হয়, তাহলে এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে, কারণ ওখানে তো আর মা বাবা কেউ যায় না, ব্যাগ তুলতেও কেউ যায় না, ফলে এই বাচ্চাদের ব্যাগ তুলতে গিয়ে কত বাচ্চার স্পাইনাল কর্ডে প্রবলেম হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি এই বিষয় নিয়ে জিরো ব্যাগ এই কনসেপ্টে এই বিল এনেছিলাম এবং আমি বলেছিলাম এতে সরকারের কোনো খরচা হবে না, এটাকে যাতে গ্রহণ করা হয়, আইন করা হয় তার অনুরোধ করেছিলাম। এবং এর পাশাপাশি আমার একটা অনুরোধ ছিল, আপনারা জানেন যে বেসরকারি স্কুল বেড়েছে, সরকারি স্কুলের ছেলেমেয়েরা বেসরকারি স্কুলের দিকে এগোচ্ছে। আমি নিজে শিলিগুড়ি বয়েজ স্কুলের ছাত্র, তার আগে আমি প্রাইমারি স্কুলেও একটি সরকারি সব স্কুলে পড়েছি।
আমাদের সময় বেসরকারি স্কুলের রমরমা ছিল না, এখন অনেক বেসরকারি স্কুল। বেসরকারি স্কুলের টাইমিং আর সরকার স্পন্সর স্কুলের টাইম আলাদা, তাদের পরীক্ষার সেশনও আলাদা। দেখা যাচ্ছে একই পাড়ায় সরকারি স্কুলে পড়া বাচ্চা আর বেসরকারি স্কুলের বাচ্চা দুজনের খেলাধুলোর সময় মিলছে না। এর ফলে বাচ্চাদের উপরে মেশার ক্ষেত্রে প্রভাব পড়ছে এবং দুর্ভাগ্যবশত এটা সত্যি যে সকাল 6টা সাড়ে 6টার সময় ঘুম থেকে উঠিয়ে 7টা সাড়ে 7টার সময় যে বাচ্চাকে স্কুলে পাঠানো হচ্ছে সেই বাচ্চা বাড়ি ফিরছে 4টে সাড়ে 4টের সময়। সে কখন খেলবে আর কখন পড়বে, তার বিকাশ কি হবে, এইটা নিয়ে আমি বলেছিলাম সরকারি বেসরকারি সব স্কুল সকাল 9টার সময় শুরু করতে হবে এবং তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে দুটো স্কুলেরই, সরকারি বেসরকারি স্কুলে দুটো স্কুলের ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য হবে। এবং ডিসেম্বর মাসে যখন সরকারি স্কুলের বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে তখন বেসরকারি স্কুলের বাচ্চারা তারা পড়াশোনা করছে, মনে হয় ফেব্রুয়ারি মার্চ মাসে ওদের রেজাল্ট কি পরীক্ষা হয়। তাহলে ডিসেম্বরে যে বাচ্চা মাঠে যাচ্ছে সব বেসরকারি স্কুলের বাচ্চা দেখছে আরেকটা বাচ্চা খেলছে আর ও পড়াশোনা করছে। এই যে বিভিন্ন ধরনের বিষয়, এই নিয়ে একটি ওয়েস্ট বেঙ্গল প্রোটেকশন অফ চাইল্ডহুড বিল 2024 এনেছিলাম। দুর্ভাগ্যবশত সারা মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য মানে সামনে বলতে পারেনি, পিছনে বলেছে শঙ্কর অসাধারণ বিল। পরবর্তীকালে দেখলাম এই বিলটিও এরা উত্থাপন করতে দিল না, আলোচনা করতে দিল না। এটুকু বলতে পারি সরকারে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হলেই পশ্চিমবঙ্গে এই যে বাচ্চাদের উপর অমানসিক যে চাপ, এই চাপ কমানোর ক্ষেত্রে আমরা উদ্যোগী হব। এই ব্যাপারে পার্টিগতভাবেও আমি নিশ্চিতভাবে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জায়গায় যাব। এরপরে দেখুন আমি একটি রেজুলেশন এনেছিলাম 185-এ, দুটোই নিয়ে এসছি এই কারণে। এই রেজুলেশনটা হচ্ছে আয়ুষ্মান ভারত সাথীর কার্ডে আমাদের রাজ্যের বাইরে যেহেতু কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় না, সেই জন্য আমি চেয়েছিলাম আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে কেন্দ্রের সরকার রাজ্যের সরকার তারা অ্যামিকেবলি তারা আলোচনার ভিত্তিতে এই কার্ড কিভাবে সেই সুযোগ পশ্চিমবঙ্গের মানুষ পেতে পারে তার জন্য এই রেজুলেশন এনেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত এই রেজুলেশনও উত্থাপন করতে দেওয়া হয়নি। বিধানসভার অভ্যন্তরে আজকের দিনে দাঁড়িয়ে আপনাদেরকে শুধু এইটুকু বলে রাখি যে আমার প্রথমবার বিধায়ক হওয়ার পরে রাজনীতি একটা শেখার জায়গা, একটা অত্যন্ত শান্তভাবে আমি শাসক এবং বিরোধী দীর্ঘদিনের বিধায়কদের কাছ থেকে বিধানসভায় বসে লাইব্রেরিতে গিয়ে এত শেখবার চেষ্টা করেছি এবং তারই পরিণতি হচ্ছে যে বারংবার সরকার বিরোধিতায় মুখর হওয়ার কারণেই নাগরাকাটাতে মব লিঞ্চিং করে মেরে ফেলার চেষ্টা করেছিল এই শাসক দল। এবং আপনারা জানেন যে আমি নিরাপত্তা রক্ষী নিই না, সাধারণভাবে একাই স্কুটি নিয়ে ঘুরি। শিলিগুড়ি শহর আমার প্রাণের শহরে, আমি কোনোদিন এই ভয় পাইনি যে নিরাপত্তা রক্ষীর প্রয়োজন আছে। কিন্তু নাগরাকাটার ক্ষেত্রে আমি দেখলাম সুযোগ পেলে শাসক আমাকে প্রাণেও মেরে দিতে পারে, এই ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। আমি একটিই কথা বলেছিলাম, যে কারণে ওখানে আমাকে এইভাবে আমার এবং খগেন মুর্মুর উপর মাননীয় সাংসদের উপর চড়াও হয়েছিল। আমি বলেছিলাম রেড রোডে রাষ্ট্র নাচছে, মুখ্যমন্ত্রী নাচছে আর উত্তরবঙ্গে মানুষ মারা যাচ্ছে। উত্তরবঙ্গের মানুষ কি এতটাই অবহেলার পাত্র? শুধু এই কথাটা কেন আমি বলেছি, সেই জন্য আমাকে প্রথমে ঘিরে ধরে শুরু হয়, প্রথমে হ্যাকেল করা, পরে লাথি ঘুষি মারা, চেষ্টা করা হয় ফেলে দেওয়া, এবং গাড়িতে যখন উঠতে যাই তখন বোল্ডার, নদীর বোল্ডার তখন মারা হয়েছিল। আমি মাথা নিচে নামিয়ে নেওয়ার কারণে সেই বোল্ডার গিয়ে খগেন মুর্মুর মুখের মধ্যে লাগে এবং ওনারও মৃত্যুর মতন পরিস্থিতি হতে পারে, মানে পরিস্থিতি তৈরি হয়েছিল, আপনারা জানেন। আমি শুধু এইটুকু বলবো, যারা জানতে চান যে বিধানসভার অভ্যন্তরে ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসাবে কি কাজ করেছি, তার প্রথম পর্বে আজকে এই বিষয়গুলো সাংবাদিক বন্ধুদের
মধ্যে দিয়ে তুলে ধরবার চেষ্টা করলাম।